খালেদা জিয়ার ভাগ্নে সেলিমা ইসলামের ছেলে নীলফামারী 1 আসনের সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারেক রহমান দেশে ফিরে আসলে কি ঘটনা ঘটতে পারে, কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির নেতৃবৃন্দ যাদের বিরুদ্ধে শত শত মামলা আছে তাদের কার কি ঘটে যেতে পারে তার একটা উদাহরণ এই তারেক রহমানের খালাতো ভাইকে আজকে জেলে পাঠানোর ঘটনাটি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নির্বাচনের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না পেয়ে বিএনপির নেতারা এতই ক্ষুব্ধ হতাশ হয়ে পড়েছেন যে এখন আর সংবাদ মাধ্যমের সামনে কিংবা জনসভায় রাগ চেপে রাখতে পারছেন না তারা। ডক্টর মোহাম্মদ ইউনূস কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে গিয়ে বলে এসেছেন যে জনগণ এখনো অন্তর্বর্তীকালীন সরকারকেই চাইছে। ডক্টর ইউনূস সরকারকে কেউই বলছে না যে এখনই তাদের নেমে যেতে হবে এবং নেমে গিয়ে নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কাজেই জনগণের সমর্থনেই তারা এখনো আছেন এবং কতদিন থাকবেন তারও কোনো সুনির্দিষ্ট উত্তর বরাবরের মতো আল জাজিরার সাক্ষাৎকারেও তিনি দেন নাই। তিনি আবারও বলে এসেছেন ডিসেম্বর অথবা জুনে নির্বাচন। এ কথা শুনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী খুব রেগে গেছেন। তিনি বলেছেন যে মহামানব প্রতিষ্ঠার জন্য মানুষ রক্ত দেয় নাই এবং কোনো মহামানব এসে বাংলাদেশের গণতন্ত্র ঠিক করে দেবে, সব সংস্কার করে দেবে এমন মনে করার কোনো কারণ নাই। কাজেই জনগণ দ্রুত নির্বাচন চায় এবং সেই নির্বাচন দিতে হবে। আমির খসরু মাহমুদ চৌধুরী শুধুমাত্র এটুকু বলেই, মানে ডক্টর ইউনূসকে মহামানব বলে আর ওনার মতো কোনো মহামানব প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষ রক্ত দেয় নাই শুধু এটুকু বলেই থামেন নাই। তিনি বলেছেন অতীতেও অনেক মহামানব তৈরি হয়েছে, যার ফলাফল কি হয়েছে সেটা দেশের মানুষ দেখতে পেয়েছে। এখানে ব্যক্তিবিশেষের কোনো বিষয় নয়, কোনো মহামানব তৈরির জন্য মানুষ জীবন দেয়নি, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। এবং আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রশ্নও তুলেছেন যে ডক্টর ইউনূস যেই জনগণ নাকি তাদেরকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রেখে দিতে চাচ্ছে সেই জনগণ কারা। আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন এই জনগণ বলতে কারা? এই জনগণ বলতে যদি কোনো একটা বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে, নির্বাচনকে সংস্কারের মুখোমুখি করছে, অথবা কোনো দেশি বিশেষ সুবিধাভোগীরা গণতন্ত্রের বিরুদ্ধাচরণ করছে, মুখোমুখি করছে, এটা তো না বোঝার কোনো কারণ নাই। আসলে সমস্যা হয়ে গেছে এই সরকারটি যে কিভাবে গঠিত হয়ে গেছে। বিএনপির এই 70 নেতারা যারা গত 15 বছর ধরে হামলা মামলার শিকার ছিলেন এবং অপেক্ষা করছিলেন যে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হবে এবং তারপর তারা আসলে একটা নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় যাবেন, সেই 70 নেতারা, বর্ষিয়ান নেতাদের এখন অধৈর্য হয়ে যাওয়ার সময় চলে এসেছে। কারণ কারা যে এই সরকারের সুবিধাভোগী হতে যাচ্ছে বা সরকারের গঠনটা পর্যন্ত কি হতে যাচ্ছে সেটাও আসলে তারা টের পাওয়ার আগেই ঘটে গেছে। 5ই আগস্টে সেনাপ্রধান আরো অনেক দলের সঙ্গে, মামুনুল হক, জামায়াতের আমির জোনায়েদ সাকি, ডক্টর আসিফ নজরুল, জাতীয় পার্টি, এমন আরো অনেক দলের সাথে তাদেরও ডেকেছিল বটে, কিন্তু এরপর 8ই আগস্ট ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন এবং হওয়া মাত্র তারা ভেবেছেন তাদেরই তো লোক, কাজেই কোনো অসুবিধা নেই, সেটা ঠিক আছে। কিন্তু এই সরকারে যে ছাত্র প্রতিনিধিরা ঢুকে যাবেন, সারা বাংলাদেশের সকল মন্ত্রণালয় যে এরপর থেকে ছাত্র প্রতিনিধিরা নেতৃত্ব দেওয়া শুরু করবেন, জামায়াতে ইসলামী সমর্থিত গোষ্ঠীটি যে আসলে সারা বাংলাদেশের পুলিশ এবং প্রশাসনের সকল পদ পদায়নে নেতৃত্বস্থানীয় ভূমিকায় চলে যাবে, এসব কোনো ছকই বেচারা বিএনপি তখন বুঝে উঠতে পারেনি। এখন তাই বিএনপি রাগ করছে বটে, কিন্তু কোনো আলাপ আলোচনা এসব থেকে সরে আসতে পারছে না। কারণ 5ই আগস্ট পরবর্তী সরকার গঠনের মধ্য দিয়ে তারা সবচেয়ে বেশি যেটা বুঝেছে, যে ভয় জেঁকে বসেছে বিএনপির নেতৃবৃন্দের মধ্যে, সেটা হচ্ছে তারা বাদ পড়ে যেতে পারেন। এ কারণে গত 17 বছর ধরে, মানে 2008 সালে আওয়ামী লীগের নির্বাচনের পর থেকে
ক্রমাগতভাবে বয়কটের রাজনীতি, আলোচনায় উপস্থিত না হওয়া, সমঝোতার কোনো চেষ্টা না করা, দুই পক্ষের মধ্যে কোনো বৈঠক হতে না দেওয়া, আর নির্বাচনে যোগ না দেওয়া, আর যোগ দিলেও সকাল হতে না হতে সেই নির্বাচন থেকে সরে দাঁড়ানো আপোষহীন বিএনপি এখন মুখে বলছে সংস্কার খেলা চলতে দেওয়া যায় না, আর জনসভায় গিয়ে বলছে যে সংস্কার আমরা মানি না, এসব সংস্কার হলেও আমরা ক্ষমতায় এসে সব পাল্টে দেব বটে, কিন্তু আবার সুরসুর করে খুবই নরমভাবে দিনের পর দিন ঐকমত্য কমিশনের সংস্কার বিষয়ক আলোচনায় উপস্থিত হচ্ছে। সেই সংস্কার বিষয়ক আলোচনায় ঐকমত্য কমিশন 34টি দলের সঙ্গে আলাপ করছে। সেই 34টি দলের একটি মাত্র দল বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও খুব অধৈর্য হয়ে উঠেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ বৈঠকের পর তিনি স্পষ্টতই সংবাদ মাধ্যমকে বলেছেন তারা অসন্তুষ্ট যে কোনো নির্বাচনের রোড ম্যাপ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে তারা পাননি। গতকাল ঠাকুরগাঁওয়ের জনসভায় গিয়ে তিনি বলেছেন সংস্কার আমি বুঝি না, নির্বাচনের রোড ম্যাপ দিন। ঠাকুরগাঁওয়ের জনসভায় সে কথা বললেও এ কথা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সভায় গিয়ে বলবার সম্ভবত সাধ্য হয়নি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সে কারণে সে সভা থেকে তিনি আবার বাংলাদেশ ঐক্যবদ্ধ আছে কি, ইউনাইটেড উই স্ট্যান্ড, এসব আবেগময় স্ট্যাটাস দিয়েছেন। তবে গতকাল ঠাকুরগাঁয়ের জনসভায় তিনি আরো গুরুত্বপূর্ণ যে কথা বলেছেন, সেখানে গিয়ে তিনি ঠাকুরগাঁয়ের দুর্গম অঞ্চলে তিনি সেই সাধারণ জনগণকে নিজেই বলছেন এগুলো আপনাদের জন্য বোঝা মুশকিল, কিন্তু হিউম্যানিটেরিয়ান প্যাসেজ, মানবিক করিডর দিয়ে দিয়েছে সরকার রাখাইন রাজ্যের জন্য জাতিসংঘকে, সেটা আমাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা আরেকটা গাজায় পরিণত হতে এবং যুদ্ধের মধ্যে জড়াতে চাই না, এমনকি এখানে এসে অন্য কেউ গোলমাল করুক সেটাও আমরা চাই না। মানুষকে সাহায্য করার ব্যাপারে আমাদের আপত্তি নাই, কিন্তু সরকারের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা। মানবিক করিডোর দেওয়ার মতো একটা বিরাট সিদ্ধান্ত একটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ফেলেছে, নীতিগত সিদ্ধান্ত, কিন্তু দেশের কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেননি। সেটা গিয়ে বেচারা বিএনপিকে, বাংলাদেশে এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতাকে গিয়ে তার এলাকায় এক স্থানীয় জনসভায় তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে শিরোনাম হতে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এ দাবি উত্থাপনেরও কোনো ফোরাম বেচারা বিএনপির কাছে অবশিষ্ট নাই। বিএনপিকে সরকার ব্যস্ত রেখেছে অন্য আরো 34টি রাজনৈতিক দলের মতো সংস্কার খেলায়। ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপি এখন পর্যন্ত 3 দফা গেছে, আরো হয়তো অনেক দফা যেতে হবে। এখন পর্যন্ত কমিশন 14টির মতো দলের সঙ্গে আলোচনা মাত্র শেষ করেছে, আরো অনেক পথ পাড়ি দেওয়া বাকি। কাজেই সরকার বলতে তাদের পথ খোলা আছে একজন ব্যক্তির সঙ্গে আলোচনায়, যিনি উড়ে এসেছেন বিদেশ থেকে, আর মির্জা আব্বাসের মতো নেতারা তাকেও হুমকি দিয়ে বলছেন যে কোন বিদেশ থেকে কে উড়ে এসেছেন, তার কথায় সংস্কার হবে না। কিন্তু বিএনপিকে একমাত্র সরকারের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে সেই মার্কিনী প্রফেসরের সঙ্গে আলোচনাতেই দিনের পর দিন বসতে হচ্ছে। অন্যদিকে এই বিএনপির মতো বর্ষিয়ান দলে যে দলে অনেক নেতৃবৃন্দ আছেন যারা আগে দেশ পরিচালনা করেছেন, 2 দফা 3 দফা মন্ত্রিত্ব করেছেন, এমন কোন নেতার সঙ্গে সরকার মানবিক করিডোর খুলে দেওয়া বা জাতিসংঘকে একটি অঞ্চল দিয়ে দেওয়া, কিংবা আমরা জানি যে বাংলাদেশ সেনাবাহিনী আরাকান আর্মির জন্য রসদ যোগানের চ্যানেলও তৈরি করছে, কোনো বিষয়ে বেচারা বিএনপির সঙ্গে সরকার আলোচনার প্রয়োজন বোধ করেনি। আর বিএনপির অবস্থাটা দেখুন, সংবাদ মাধ্যমে না হয়, বাংলাদেশের সংবাদ মাধ্যমে না হয় খবরে নানা রকম সেন্সরশিপ আছে, কিন্তু আমরা তো বলছিলাম এই নবনীতা চৌধুরীর বয়ানেই তো দীর্ঘ সময় ধরে আলোচনা করছিলাম, জাতিসংঘ মহাসচিব গেছেন পর থেকে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর মিলিয়ে এবং জাতিসংঘ মহাসচিবের সরাসরি প্রস্তাব আরাকান আর্মির সঙ্গে আলোচনা করা উচিত, এসব প্রস্তাব, মানবিক সহায়তা চ্যানেল খুলে দিতে হবে বাংলাদেশকে, এসব দাবি এর বিশ্লেষণ করে এর আগেই তো বিএনপির মতো রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন একটা দলের বোঝা উচিত ছিল যে সরকার একটা যুদ্ধে জড়াতে যাচ্ছে,
তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সর্বশেষ যে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সব বাঘা বাঘা নেতারা গেলেন, তারা সেখানে গিয়ে কি করলেন? তারা না পারলেন নির্বাচনের একটা রোডম্যাপ আনতে, না পারলেন সরকারকে জিজ্ঞেস করতে যে আমরা যে শুনছি যে আপনারা মানবিক সহায়তা চ্যানেল দিচ্ছেন জাতিসংঘকে, আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে বাংলাদেশ সেনাবাহিনীকে আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ জড়াচ্ছেন, এই ব্যাপারগুলো কি? আসলে বিএনপির ভেতরে দুটো ভয়। একটা ভয়ের কথা এর মধ্যেই বলেছি, বিএনপিকে এই সরকার, যে সরকার গঠনের সাথে বিএনপির ন্যূনতম সম্পর্ক ছিল না, একমাত্র 5ই আগস্ট ওই যে সেনাপ্রধান বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে ডেকে এনে একটা নাটক করলেন বটে, তবে কোনোভাবে আর কোনো মতামত পরামর্শের কোনো অংশে বিএনপির কোনো অংশগ্রহণ ছিল না এই অন্তর্বর্তীকালীন সরকার বা ইউনূস সরকার গঠনে। কাজেই বিএনপির ভেতরে তীব্র ভয় ছিটকে পড়ার। বিএনপি টের পেয়ে গেছে যে আওয়ামী লীগ সরকারের মতো বারবার বিএনপির সঙ্গে নানাভাবে আলোচনা করার, তাকে নির্বাচনে টেনে টেনে আনার চেষ্টা করার, কিংবা আলোচনা সমঝোতার নানা রকম ব্যবস্থা করার চেষ্টা করার কোনো দায় ইউনূস সরকারের নেই। কাজেই 34টি দলের ভেতর থেকেও যদি ছিটকে পড়েন, কিংবা ফ্যাসিস্টের দোসর ট্যাগ পেয়ে যান, কিংবা তাদেরও যদি বাড়ি ভাঙা শুরু হয়, তাদেরকেও যদি একঘরে করা শুরু হয়, এ থাকলে বৈঠকে যোগ দেব না, ও থাকলে বৈঠকে যোগ দেব না, এমন একটা পরিস্থিতিতে যদি পড়তে হয়, সে ভয় বিএনপি নেতাদের আছে। আরো বড় ভয় আছে মামলার ভয়। এরই মধ্যে সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদেরও একটি অংশ কিন্তু গ্রেফতার হওয়া শুরু করেছেন বিভিন্ন জায়গায়, এমনকি যৌথ বাহিনীর হেফাজতে বিএনপি সংশ্লিষ্ট রাজনীতিকের মৃত্যুর ঘটনাও ঘটেছে। তবে আজকে যে ঘটনাটি ঘটেছে আমার মনে হয় সেটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ। সেটা ব্যাখ্যা করে দেবে কোন ভয়ে বিএনপি নেতারা কোনোভাবেই আসলে নিরাপদ একটা গর্ত ছেড়ে বেরিয়ে আসতে পারছেন না, গলা খুলে দাবি তুলতে পারছেন না। তার কারণ খালেদা জিয়ার ভাগ্নে সেলিমা ইসলামের ছেলে নীলফামারী 1 আসনের সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারেক রহমান দেশে ফিরে আসলে কি ঘটনা ঘটতে পারে, কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির নেতৃবৃন্দ যাদের বিরুদ্ধে শত শত মামলা আছে, তাদের কার কি ঘটে যেতে পারে তার একটা উদাহরণ এই তারেক রহমানের খালাতো ভাইকে আজকে জেলে পাঠানোর ঘটনাটি। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন 2টো মামলা করেছিল 2007 সালে 1/11 সরকারের আমলে। 2008 সালে তার বিরুদ্ধে এই মামলাগুলোর রায় হয়। এর মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে 8 বছরের সশ্রম কারাদণ্ড, আরেকটি মামলায় তার বিরুদ্ধে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। 17 বছর ধরে এই শাহরিন ইসলাম চৌধুরী, তারেক রহমানের খালাতো ভাই, তিনি বিদেশ ছিলেন। সম্প্রতি তিনি বিদেশ থেকে দেশে ফিরেছেন। তার ভেতরেও নিশ্চয়ই একটা আশার চাঞ্চল্য দেখা গিয়েছিল যে ইউনূস সরকার তো আমাদের সরকারই বটে। এই আশার চাঞ্চল্য থেকে তিনি দেশে ফিরলেন। দেশে ফিরে তিনি যখন আজকে আদালতে আত্মসমর্পণ করলেন জামিন চেয়ে, তখন আদালত সেই জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে। আদালত এর সঙ্গে ডিভিশন, চিকিৎসা, ব্যক্তিগত গাড়িতে যাতায়াত, পরোয়ানা ফেরতের আবেদন এসবও মঞ্জুর করেছেন বটে। তবে এখন আপাতত মনে হচ্ছে খালেদা জিয়ার ভাগ্নেকে একটা দীর্ঘ সময় জেলের ফেরে পড়তে হয়েছে। এই ঘটনাটি সম্ভবত বিএনপি নেতাদের অসন্তোষ, রাগ, ক্ষোভ, হতাশা আরো কমিয়ে আনবেন, তাদের গলার আওয়াজ আরো নামিয়ে আনতে হবে, অথবা তাদের যা রাগ ক্ষোভ আছে তা এখনকার মতোই হয় সংবাদ মাধ্যমের সামনে, না হলে নিজেদের এলাকায় গিয়ে স্থানীয় কোনো জনসভায় বলতে হবে। এই রাগ ক্ষোভকে তারা আসলে কোনো কাজে পরিণত করতে পারবেন খুব শিগগিরই, এবং তা পরিণত করে সত্যি সংস্কার কি বুঝি না নির্বাচনের তারিখ দেন এমন দাবি করে নির্বাচনের তারিখ নিয়ে আসতে পারবেন, সে আশা দুরাশা।